কি হলো, দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কোন ভাবনার অতলে ডুব দিলে? আদৃশের কথায় চমকে তাকালো আয়না। ক্লান্ত থাকায় ভীষণ ঘুম পাচ্ছে তার, কিন্তু ঘুমাতে এসে ভীষণ লজ্জার মধ্যে পড়েছে সে। আদৃশের সাথে এক বেডে ঘুমাতে হবে ভাবলেই তার গায়ে কাঁটা দিচ্ছে। আগের দিন তো ক্লান্ত থাকায় আগেই ঘুমিয়ে পড়েছিল, তাই কোনো রকম লজ্জার মধ্যে পড়েনি। তার উপর সকালের ঘটনা মনে পড়ায় আরও বেশি লজ্জা লাগছে তার। আদৃশের এসবে কোনো ধ্যান নেই। সে মনোযোগ সহকারে ফোনে কিছু একটা করছিল। এর মধ্যে আয়নার দিকে চোখ পড়ার দেখল সে মূর্তির মতো দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। আদৃশ বুঝে না এই মেয়ে এত কী ভাবে, তাই সে উপরোক্ত কথাগুলো বলল। আদৃশের কথায় নড়ে চড়ে দাঁড়ালো আয়না। বলল, ওই ওই কি হয়েছে কি? আয়না কি বলবে ভেবে পাচ্ছে না, তাই চুপ হয়ে গেল। আদৃশ কেস করলো আয়না কেন এমন করছে। সে শান্ত চোখে আয়নার দিকে তাকিয়ে বলল, আমার সাথে বেড শেয়ার করতে অস্বস্তি হচ্ছে তাই তো? আয়না চোরা চোখে আদৃশের দিকে চাইল। আদৃশ ফের বলতে লাগলো, কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই। আমরা এখন স্বামী স্ত্রী, তাই বেড শেয়ার করাকে স্বাভাবিক একটা ব্যাপার হিসেবে নাও, আর বিশ্বাস রাখতে পারো আমি তোমার কোনো রকম সুযোগ নেব না। আদৃশের কথায় কিছুটা স্বস্তি পেল আয়না, যদিও তার এখনও লজ্জা লাগছে। সে চুপচাপ বেডের এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল, আর অল্প সময়ের মধ্যেই গভীর নিদ্রায় তলিয়ে গেল। আদৃশ ঘুমন্ত আয়নার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, অতঃপর লাইট নিভিয়ে নিজেও এক কোণে ঘুমিয়ে পড়ল। তার যে অস্বস্তি হচ্ছে তা নয়, তারও ভীষণ অস্বস্তি হচ্ছে। আগের দিন তো মাঝে একটা বালিশ থাকায় কিছুটা শান্তি মিলছিল, কিন্তু আজ তাও নেই। রুমে দুটোই বালিশ, ঘুমানোর মাত্র। আদৃশ চোখের উপরে হাত রেখে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। সকালে ঘুমটা ভাঙতেই আয়নার ঘোলা দৃষ্টি এগিয়ে পড়ল তার হাতের উপরে। চোখ বড় বড় হয়ে গেল আয়নার। চোখের ঘুম ঘুম ভাব এক সেকেন্ড উধাও হয়ে গেল। হাত আদৃশের বুকের উপর রেখে ঢোক গিলল আয়না। আদৃশের টি শার্টের একটা অংশ শক্ত করে তার হাতের মুঠোয় বন্দি। আয়না দ্রুত হাত সরিয়ে উঠে বসল, মুখে হাত চেপে ভাবতে লাগলো, ভাগ্যিস ওনার ঘুম ভাঙার আগেই উঠে গেছি, না হলে কেমন একটা পরিস্থিতিতে পড়তে হতো। ঘুমন্ত আদৃশের মুখের দিকে একবার গভীর দৃষ্টি ফেলল আয়না। আগের দিনের মতোই মুখটাকে সিরিয়াস বানিয়ে রেখেছে। আয়নার লজ্জা লাগলো আদৃশের টি শার্টের দিকে নজর যেতে, কারণ সে যেই অংশ মুঠোয় পরে রেখেছিল সেই অংশের কাপড় কুঁচকে গেছে। এটা দেখে আর এক সেকেন্ড স্থির থাকতে পারল না আয়না। দ্রুত বিছানা থেকে নেমে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আয়না চলে যেতেই চোখ খুলল আদৃশ। তার ঘুম আরও অনেক আগেই ভেঙেছে। বলতে গেলে তেমন ঘুম হয়নি। নতুন জায়গায় সহজে মানিয়ে নিতে পারে না সে, সময় লাগে। সারা রাত এক প্রকার আয়নার ঘুমই দেখেছে সে। মাঝখানে একবার চোখ লেগে এসেছিল, কিন্তু নিজের দেহে কারোর হাতের ছোঁয়া অনুভব হতেই ঘুম ভেঙে যায় আদৃশের। তার ঘুম যথেষ্ট হালকা। চোখ খুলতেই দেখে আয়না কিছু একটা বিড়বিড় করছে, আর হাত দিয়ে কিছু একটা খুঁজে চলেছে। তারপর তার বুকের উপরে টি শার্টের অংশটা শক্ত করে চেপে ধরে পুনরায় গভীর ঘুমে তলিয়ে যায় আয়না। এমন শক্ত করে ধরেছে যেন কোনো কাঙ্ক্ষিত বস্তু পেয়ে গেছে সে, ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আয়নার চেহারায় আলাদা আলাদাই প্রশান্তির ছাপ দেখেছে আদৃশ, তাই চেয়েও হাতটা সরাতে পারেনি। আয়নার ঘুম ভেঙে যেতে পারে তাই, আর এখনও আয়না জাগতেই সে চোখ বন্ধ করে নিয়েছিল, না হলে হয়তো ভীষণ লজ্জায় পড়তো মেয়েটা। আদৃশ নিজের চুলগুলোকে হালকা নেড়েছে, ঠিক করতে করতে ভাবল, মেয়েটা আমার কাছে আসলে নিজেকে বড্ড অচেনা লাগে। যেই আমি কোনো মেয়ে আমার গায়ে হাত দিলে তা সহ্য করতে পারি না, এমনকি নিজের ফ্রেন্ডকেও গায়ে হাত রাখতে দিতাম না, সেই আমি কিনা একটা মেয়েকে এত ঘন্টা আমার গায়ে হাত রেখে ঘুমাতে দিয়েছি। কিন্তু কেন? আজ পর্যন্ত যত মেয়ে আমার গায়ে হাত রেখেছে তখন মনে হয়েছে আমার শরীরে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, অথচ এই মেয়ে গায়ে হাত রাখতে কেমন কোনো অনুভূতি হলো না, বরং মনটাতে আলাদাই প্রশান্তি ছেয়ে গিয়েছিল। এগুলো কি হচ্ছে আমার সাথে? আয়না ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলো আদৃশ বেডে নেই। আয়নার মনে এখনো ভয় কাজ করছে, এভাবে আদৃশ আবার বুঝে গেল না তো।
ঘুমের মধ্যে এমন একটা আকাম করেছে ভেবে নিজে কয়েকটা থাপ্পড় লাগাতে ইচ্ছে করছে আয়নার। সে বেলকনিতে উঁকি দিয়েই দেখল আদৃশ সেখানেই আছে, কারোর সাথে ফোনে কথা বলছে। আয়না চুপিসারে রুম থেকে বেরিয়ে আসলো। আদৃশের দিকে তাকালেও এখন তার লজ্জা লাগছে। আদৃশ রুমে এসে দরজা খোলা দেখে বুঝল আয়না বাইরে চলে গেছে। সে নিজেও চলে গেল ফ্রেশ হতে, কিন্তু বাইরে এসে বিপাকে পড়ল আদৃশ। রুমে খুঁজে কোনো টাওয়াল পেল না। রাতে ঘুম না হওয়ায় মাথা ঝিমঝিম করছিল তার, তাই একটু মাথাও ভিজিয়ে নিয়েছে, কিন্তু এখন দেখছে টাওয়ালই নেই। আদৃশ ভাবল আয়নাকে ডাকবে বা কাউকে দেখলে বলবে ওকে রুমে পাঠিয়ে দিতে। দরজার কাছে আসতে আদৃশের মাথায় আসলো সে তো তার বইয়ের নামই ঠিক মতো জানে না। 2-3 বার শুনেছে অন্যদের মুখে, কিন্তু অতটা খেয়াল করেনি। এখন উল্টাপাল্টা নাম ধরে ডাকলে তো ভীষণ লজ্জায় পড়তে হবে। এখনও সে বইয়ের নামটাই ঠিক মতো জানে না। আদৃশ নিজের মাথায় জোর দিয়ে ভাবতে লাগলো, কি যেন বলে ডাকে সবাই। আমেনা মনে হয়। না, আমেনা না। আরে কি যেন ছিল? আয়না? হ্যাঁ, এমনই কিছু ছিল। আয়না মনে হয়, কিন্তু আমি তো শিওর না। উফ! আদৃশের ভাবনার মাঝে চাপানো দরজা খুলে রুমে প্রবেশ করলো আয়না, হাতে তার টাওয়াল। মূলত এটা রাখতেই রুমে এসেছে সে। আদৃশের কথা ভাবার তালে টাওয়াল সাথে নিয়েই রুম থেকে বেরিয়ে গিয়েছিল। আয়না আদৃশের ভেজা চুল দেখে বুঝল নিশ্চয়ই আদৃশ টাওয়াল খুঁজছে। সে আদৃশের হাতে টাওয়ালটা দিয়ে নর্ম স্বরে বলল, সরি, আমি ভুল করে মুখ মুছতে সাথেই নিয়ে চলে গিয়েছিলাম। আয়না চলেই যাচ্ছিল, কিন্তু আদৃশের ধারাতে বলায় থেমে গেল। আদৃশ আমতা করে জিজ্ঞেস করল, তোমার নাম কি? আদৃশের প্রশ্ন শুনে মুখটা হাঁ হয়ে গেল আয়নার। সবাই তার নাম জানে, অথচ তার বরই তার নাম জানে না। আয়নার এক্সপ্রেশন দেখে আদৃশ একটু মাথা চুলকালো। তারপর আয়নাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, হাঁ করে আছো কেন? মুখের মধ্যে তেলাপোকা ঢুকে যাবে তো। আদৃশের কথায় আয়নার হাঁ করা মুখ আপনা আপনি বন্ধ হয়ে গেল, কিন্তু চোখে মুখে এখনো অবাক ভাব বিরাজ করছে। সে অবাকতার সাথেই বলল, আয়না রহমান। আদৃশ মনে মনে কয়েকবার আয়নার নাম আওড়ালো, তারপর বলল, তুমি কি আমার নাম জানো? আয়না হ্যাঁ বোধক মাথা নাড়ালো। আদৃশ বলল, জানলে ভালো, তবু আমি একবার বলে দিই, আমার নাম আদৃশ আহসান। এবার তুমি যে কাজে যাচ্ছিলে যেতে পারো। দাঁড়ালো না আয়না, রুম থেকে বেরিয়ে গেল। কি লজ্জাজনক বিষয়, তার বর তার নাম জানতো না, যদিও সে নিজেও জানতো না, যদি না আনিকা বলতো। রান্নাঘরে এসে আয়না দেখল তার মা অনেক ধরনের খাবার রান্না করেছে। এখন সেসব সাজাচ্ছে। এত সব কাজ মা একা করছে দেখে ভীষণ খারাপ লাগলো আয়নার। আগে তো তাকে দিয়ে সব করানো হতো, এখন হয়তো সব কাজ তার মাকে দিয়ে করানো হবে ভেবে চোখে পানি চলে আসলো আয়নার। সাহেরা বানু আর তার মেয়ে তো একটা কাজেও হাত লাগায় না, বরং 1 গ্লাস পানি লাগলেও তারা আয়নাকে ডাকতো পানি দেওয়ার জন্য। আয়না মনে মনে ঠিক করলো সে ভালো কোনো জায়গায় চান্স পেয়ে গেলে তারপর টিউশন দেওয়া শুরু করবে, অথবা কোনো চাকরি করবে। সেই টাকা দিয়ে একটা লোক রাখবে যাতে তার মাকে কাজে সাহায্য করে। আয়নার ভালো কোথাও চান্স হওয়ার ইচ্ছেটা আরও দৃঢ় হলো। তাকে ভালো কোথাও চান্স পেতেই হবে, এমন একটা চিন্তা ভাবনা তার মস্তিষ্কে ভালোভাবে গেঁথে নিল সে। তারপর মায়ের খাবার সাজানোতে সাহায্য করতে লাগলো। যদিও অনামিকা বেগম বারণ করেছিলেন, কিন্তু কে শোনে কার কথা। কিরে, জামাইকে তো ভালোই বশ করেছিস, তোর আসলে লজ্জা শরম নেই? আমাদের টাকায় খেয়ে আমাদের টাকায় পড়ে এখন আমাদেরই অপমান করাস? তো সাহস কি করে হলো নিজের বরকে দিয়ে আমার মেয়েকে অপমান করানোর? চাকরানি থেকে বড় বাড়ির বউ হয়ে উঠতে শিখে গেছিস, তাই না? চাকরানি থেকে মহারানী হওয়ার চেষ্টা করিস না, কারণ তোর যোগ্যতা ওই কাজের লোক পর্যন্তই। দুপুরের খাওয়া শেষে সবাই টেবিল থেকে উঠে পড়েছে। আর কিছুক্ষণ পরেই হয়তো আয়নারা চলে যাবে। তাই আয়না তার মাকে বলছে যেন জামাইদের সাথে বসে কথা বলে। এখানে থালা বাসন সে উঠিয়ে রাখবে। অনামিকা বেগম যেতে না চাইল, তাকে জোর করে পাঠিয়ে দিয়েছে আয়না। তারপর নিজেই সব থালা বাসন নিয়ে ধুয়ে রাখছিল। এর মাঝে কোনো একটা কাজে রান্নাঘরে আসেন সাহেরা বানু। আয়নাকে একা দেখে চোখ জল করে ওঠে তার। এই মেয়েকে অপমান না করলে তিনি শান্তি পান না।
তার উপর রাতের ঘটনা সবটাই সারাকে বলেছে। তখন থেকে রাগে মাথায় আগুন জ্বলছে তার। তাই সুযোগ পেয়ে আয়নাকে কথা না শোনালেই নয়। সাহেরা বানু একবার আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নিলেন। কাউকে না দেখে নিশ্চিত মনে রান্নাঘরে প্রবেশ করে উপরোক্ত কথাগুলো ছুড়ে দিলেন আয়নার দিকে। তিনি তো জানেন আয়নাকে হাজারটা ভাবে অপমান করলে সে চুপচাপ শুনে নেবে, তাই তিনি এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না। সাহেরা বানুর কথায় খারাপ লাগলো আয়নার। তখনই মনে পড়ল আদৃশের বলা কথাগুলো। মানুষকে যত বেশি সুযোগ দেওয়া হবে তারা তত বেশি কথা শোনাবে। আয়নার নিজেকে শক্ত করে সাহেরা বানুর দিকে ফিরে বলল, ফুপি, আমার জামাইকে আমি বশ করব না তো কে করবে বলেন তো? আমার লজ্জা শরম না থাকুক, আপনার তো আছে, তাতেই চলবে। আর টাকা নিয়ে যে খোটা আপনি দেন তা কি যুক্তিযুক্ত? আপনাদের টাকায় খেয়েছি পড়েছি তা ঠিক, কিন্তু ফ্রিতে তো আপনারা খাওয়াননি পড়াননি। আমাকে খাওয়ানো পড়ানোর পরিবর্তে অমানুষের মতো খাটিয়েছেন। মাস শেষে 20,000 টাকা ফেললেও কেউ আপনাদের এত কাজ করে দিত না। সাথে অপমান, উঠতে বসতে কথা শোনানো তো ফ্রি। আমার চুপ করে থাকাকে আমার দুর্বলতা ভেবে ভুল করবেন না। আমি আপনাদের অনেক সম্মান করি। আপনারা এর যোগ্য হন না হন বা না হন, তাই এই সম্মানকে ধরে রাখার চেষ্টা করুন। আর অবশ্যই আমার যোগ্যতা নিয়ে চিন্তা করবেন না। সেটা সময় হলে দিবে, সময় বলে দিবে কে কিসের যোগ্য। কথা শেষ করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল আয়না। আজ অনেক শান্তি লাগছে তার সাহেরা বানুর মুখের উপর কথাগুলো বলতে পেরে। সাহেরা বানুর মুখটাও দেখার মতো হয়েছিল। এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে গেল আয়না। সাহেরা বানু এখনো মুখ হা করে রান্নাঘরে দাঁড়িয়ে আছেন। তার এখনো বিশ্বাস হচ্ছে না আয়না তাকে এতগুলো কথা বলেছে। যেই মেয়েকে হাজারটা অপমান লাথিগোতা দিলেও সে একটা টু শব্দ করতো না, সেই মেয়ে আজ তার মুখের উপর এতগুলো কথা বলেছে। মস্তিষ্ক শূন্য হয়ে যাচ্ছে তার। ইচ্ছা করছে আয়নার চুলের মুঠি ধরে কষিয়ে কয়েকটা থাপ্পড় লাগাতে, কিন্তু তা যে আর সম্ভব না ভেবে রাগে দুঃখে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে সাহেরা বানুর। এক রত্তির মেয়ে তাকে অপমান করে গেল, এটা কিছুতেই মানতে পারছেন না তিনি। আদৃশ রুমে এসে দেখল আয়না কিছু কাগজপত্র গুছিয়ে ফাইলে রাখছে। চেহারায় উৎফুল্ল ভাব বিদ্যমান। আদৃশ আয়নার দৃষ্টি আকর্ষণের জন্য হালকা কাশি দিল। আয়না কাশির শব্দে আদৃশের দিকে তাকালো। আদৃশ বলল, প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়েছ? আয়না মাথা নাড়ালো, কারণ সে অলরেডি সব গুছিয়ে নিয়েছে। আদৃশ বলল, তাহলে তৈরি হয়ে নাও, যাওয়ার সময় হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে আমরা বের হব। খাওয়ার সময় হয়ে গেছে ভেবে মন খারাপ হলো আয়নার। তার কিছুতেই নিজের মাকে এই নরকে একা ফেলে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করারও যে নেই। আদৃশ আয়নার মন খারাপ দেখে বলল, মন খারাপ করো না, আমি সময় পেলে তোমাকে নিয়ে আসবো তোমার বাবা মায়ের সাথে দেখা করাতে। আর তুমিও চাইলে যে কোনো সময় এই বাড়িতে এসে তাদের সাথে দেখা করে যেতে পারো। আর এই বিষয়ে আমার পরিবার কখনোই তোমাকে বাধা দেবে না, নিশ্চিতে থাকতে পারো। আদৃশের কথায় একরাশ ভালো লাগা ছেয়ে গেল আয়নার মনে। এক চিলতে হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। আয়নার ঠোঁটে হাসি দেখে আদৃশ্য সামান্য হাসলো। তারপর আয়নাকে দ্রুত রেডি হতে বলে বাইরে চলে গেল। মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করছে আয়না। মনকে বিভিন্ন রকম বুঝ দেওয়ার পরও বিদায় বেলায় নিজেকে আটকাতে পারেনি সে। মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। অনামিকা বেগম আর মীরার চোখেও পানি টলটল করছে। অনামিকা বেগম আরেক হাত দিয়ে মীরাকেও কাছে টেনে নিলেন। 2 মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তোরা এভাবে কান্না করছিস কেন? হ্যাঁ, আর কখনো আসবি না নাকি? আয়না মীরা দ্রুত মাথা নাড়িয়ে বলল, না না, আসবো তো। অনামিকা বেগম বললেন, তাহলে এভাবে কাঁদছিস কেন? দেখি চোখ মুখ 2টা। ওখানে ভালোভাবে থাকবি, সবার কথা শুনে চলবি, সকলের সাথে ভালো ব্যবহার করবি, বুঝেছিস? আয়না আর মীরা মাথা ঝাঁকালো। অনামিকা বেগম এবার কিছুটা নিম্ন স্বরে বলল, যখন ইচ্ছে হবে এখানে চলে আসবি। আর মাকে নিয়ে কোনো রকমের চিন্তা করবি না, কেমন? আমার মেয়েরা সুখে থাকলে আমিও সুখে থাকবো। অনামিকা বেগম 2 মেয়ের হাত ধরে জামাইদের কাছে গেলেন। অশ্রুসিক্ত চোখে আদৃশ আর আহিলকে উদ্দেশ্য করে বললেন, আমার মেয়েদের দেখে রেখো বাবা, এখন তোমরাই ওদের সব। তিনি মীরার হাত আহিলের হাতের মাঝে দিয়ে বললেন, আমার মেয়েকে সুখে রেখো। ভরসা করে ওর হাত তোমার হাতে দিলাম, কখনো এ হাত ছেড়ে যেও না বাবা।
আহিল এক হাতে মীরার হাত শক্ত করে মুঠো করে ধরে অনামিকা বেগমকে বলল, চিন্তা করবেন না মা, এই হাত সারা জীবন থাকতে এই হাত জীবন থাকতে কখনো ছাড়ব না, সব সময় আগলে রাখবো, বিশ্বাস করতে পারেন। অনামিকা বেগম আহিলের মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর আয়নার হাত ধরে আদ্রিসের সামনে গিয়ে বললেন, আমার এই মেয়েটাকে একটু সুখ দিও বাবা। মেয়েটা আমার এতটা বছর ধরে শুধু কষ্টই পেয়েছে, সুখের মুখ দেখেনি। তোমার কাছে একটাই অনুরোধ, আমার মেয়েটাকে কষ্ট দিও না, একটু সুখ ভালোবাসা দেওয়ার চেষ্টা করো। আমার কেন যেন মনে হয় তুমিই পারবে আমার মেয়েকে সুখে রাখতে, সারা জীবন আগলে রাখতে। কি রাখবে তো আগলে? ফায়াজ কি বলবে ভেবে পেল না। সে নিজেও এখনও আয়নার বিষয় নিয়ে শিওর না, তবে সে মন থেকে চায় আয়নাকে মেনে নিতে। আদ্রিস অনামিকা বেগমকে এক সাইড দিয়ে জড়িয়ে ধরে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনার মেয়েকে ভালো রাখতে, বাকিটা সৃষ্টিকর্তার উপর। অনামিকা বেগম আয়নার হাত আদ্রিসের হাতে তুলে দিয়ে মেয়ের কপালে একটা চুমু খেলেন। এসব দেখে মনে মনে ফুঁসছেন সাহেরা বানু। তার কাছে এসব ন্যাকামো ছাড়া আর কিছুই না। তিনি মুখ বাঁকা করে ভেতরে চলে গেলেন। এসব দেখে তার গা জ্বালা করছে। গাড়িতে বসে আছে আয়না, এখনও মাঝে মাঝে চোখ মুছে যাচ্ছে সে। কিছুক্ষণ পর পর টিস্যু দিয়ে নাক মুছছে। আদ্রিস গাড়ি ড্রাইভ করতে করতে মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে আয়নার দিকে। কেঁদে কেটে নাক মুখ লাল করে ফেলেছে। সেও বাধা দেয়নি, বরং এক বক্স টিস্যু এগিয়ে দিয়েছে। আদ্রিসের কাছে এই মুহূর্তে আয়নাকে ভীষণ আদুরে বাচ্চা লাগছে। বিশেষ করে লাল হওয়া নাকটার কারণে একটু বেশিই কিউট লাগছে। আদ্রিস আয়নার দিক থেকে চোখ ফিরিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। গাড়ি থামতেই হুঁশ ফিরল আয়নার। এতক্ষণ সে কান্নায় ব্যস্ত ছিল। গাড়ি থামাতে ভাবলো বাড়ি পৌঁছে গেছে হয়তো, কিন্তু জানালা বাইরে তাকিয়ে অচেনা একটা জায়গা দেখতে পেল। আয়না আরেক দফা নাক মুছে কৌতূহলী চোখে আদ্রিসের পানে চাইল। আদ্রিস আয়নার দিকে হালকা ঝুঁকে সিট বেল্টটা খুলে দিল। কিছুটা অস্বস্তিতে পড়ল আয়না। নিজের বাড়ি থেকে আসার সময় আদ্রিসই সিট বেল্ট বেঁধে দিয়েছিল, কিন্তু তখনও তো খেয়াল করেনি আয়না। আদ্রিস ডোর খুলে বাইরে বেরিয়ে গেল। এরপর আয়নার দরজাও খুলে বলল, নেমে এসো। আয়না কৌতূহলী ভাব নিয়ে নেমে এলো। চারপাশে অনেক বেশি শোরগোল। মেইন রোড হওয়ায় অসংখ্য গাড়ি চলাচল করছে। এত এত হর্নের শব্দে মাথা ধরে যাওয়ার উপক্রম। সামনে বিশাল বিশাল দালান। আদ্রিস আয়নার হাত শক্ত করে ধরে একটা বিশাল দালান প্রবেশ করালো। তা অতপর লিফটে উঠে পঞ্চম তলায় চলে আসলো। এই ফ্লোরে আসার পর আয়না বুঝতে পারল তাকে হয়তো কোচিংয়ে ভর্তি করাতে নিয়ে এসেছে আদ্রিস। একজনের ক্যাবিনের সামনে এসে দরজা নক করলো আদ্রিস। ভেতর থেকে প্রবেশের অনুমতি পেয়ে আয়নার হাত ধরে ভেতরে প্রবেশ করলো সে। আয়না ভেতরে ঢুকে দেখলো সামনে চেয়ারে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন। আদ্রিস তাকে সালাম দিল। ভদ্রলোকের চেহারা হঠাৎ হাসি হাসি হয়ে গেল। তিনি আনন্দিত কণ্ঠে বলল, সালামের জবাব দিয়ে বললেন, আরে আদ্রিস না, বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? আদ্রিস লোকটার কথায় হালকা হাসলো। অতঃপর আয়নাকে চেয়ার টেনে বসতে বলে নিজেও পাশের চেয়ারে বসে পড়ল। লোকটার দিকে তাকিয়ে বলল, জি স্যার, আমি আদ্রিস। আপনি আমাকে এখনও মনে রেখেছেন দেখে খুব খুশি লাগছে স্যার, আমার সৌভাগ্য। লোকটা উৎফুল্ল কণ্ঠে বলল, কী যে বলো, তোমাকে কি করে ভুলি? তুমি আমার সবচেয়ে প্রিয় ছাত্রদের মধ্যে একজন। তোমাকে ভুলে যাওয়া কি সম্ভব? যাই হোক, এতদিন পর কি মনে করে স্যারের কাছে আসলে? আর মেয়েটা কে? স্যার আর আদ্রিস যে পূর্ব পরিচিত, বুঝল আয়না। আদ্রিসের খানিকটা অস্বস্তি হলো স্যারের প্রশ্নে, তবুও সে নম্র স্বরে জবাব দিল, স্যার, ও আমার ওয়াইফ আয়না রহমান। ভদ্রলোক খুশি খুশি চেহারায় বললেন, বাহ, বিয়ে করেছো তাহলে? খুব মিষ্টি দেখতে তো তোমার ওয়াইফ। আয়না লোকটার কথায় কিছুটা লজ্জা পেল। আদ্রিস আলতো হেসে বলল, জি স্যার, আসলে ওর ব্যাপারেই কথা বলতে এসেছিলাম আপনার সাথে। ও এবার এইচএসসি দিয়েছে, সামনে ভর্তি পরীক্ষা আছে, আর ওর ইচ্ছা মেডিকেলে পড়ার। তাই আপনাদের কোচিং সেন্টারে নিয়ে আসলাম। এটাই আমার কাছে বেস্ট মনে হয়। আসলে ও একটা সমস্যার কারণে সময় মতো কোচিংয়ে ভর্তি হতে পারেনি। আমি জানি ক্লাস অনেক আগেই শুরু হয়ে গেছে,
আর ও এখন আসলে অন্যদের তুলনায় পিছিয়ে থাকবে। তবে আপনি চিন্তা করবেন না স্যার, আমি ওকে যথাসাধ্য হেল্প করব, যাতে ও ছেড়ে যাওয়া পড়াশোনাগুলো কভার করতে পারে। লোকটা হেসে বলল, সমস্যা নেই আদ্রিস, তুমি ওকে ভর্তি করিয়ে যাও। আর তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি হেল্প করলে ও অবশ্যই এগিয়ে যাবে। লোকটা এবার আয়নার দিকে তাকিয়ে বললেন, তো মামনি, তোমাকে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। তোমার হাজব্যান্ড কিন্তু ওর ব্যাচের বেস্ট স্টুডেন্ট ছিল, হাইস্ট মার্ক পেয়ে মেডিকেলে চান্স হয়েছিল ওর। তোমাকেও কিন্তু ওর মতো ভালো ফলাফল করতে হবে। আর কিছু না বুঝলে অবশ্যই টিচারকে জিজ্ঞাসা করবে, এক এক্সট্রা ক্লাস লাগলে সেটাও বলবে, কেমন? আয়না সৌজন্যের হাসি হেসে মাথা নাড়ালো। আদৃশ ভদ্রলোকের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এলো। ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করে লাইব্রেরিতে গিয়ে প্রয়োজনীয় সব বই কিনে ফেলল। এতটা সময় আয়না একজন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। সে শুধু দেখে গিয়েছে আদৃশ কতটা দায়িত্ববোধের সাথে সব কাজ করছে। আয়না ফিল করলো সে অনেক লাকি এমন একজন দায়িত্ববান মানুষকে নিজের জীবনে পেয়ে। বাড়ি পৌঁছাতেই আদৃশ তার মা চাচিকে সালাম দিয়ে সব বই নিয়ে সোজা নিজের রুমে চলে গেল। অনু বেগম আয়নাকে দেখে এগিয়ে এলেন। পরম মমতায় জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বললেন, কেমন আছো আমার মাটা? অনুর মা ডাকে একরাশ ভালো লাগে ছেয়ে গেল আয়নার মনে। অনু নামক মহিলার প্রতি অনেক অনেক সম্মান জন্মালো। আয়না বুঝে না এই ব্যক্তি এতটা মায়ামতি কেন। কি সুন্দর করে তাকে জিজ্ঞাসা করলো যেন নিজের মা। একদিনে কি কাউকে এতটা আপন করে নেওয়া সম্ভব? কিন্তু এই ব্যক্তির ভালোবাসায় যে কোনো ছলনা নেই, তা স্পষ্ট। আয়না ঠিক করে নিল মানুষটাকে নিজের দ্বিতীয় মায়ের স্থান দেবে, নিজের মায়ের মতোই ভালোবাসবে, কখনোই অসম্মান করবে না। আয়নাও অনুকে জড়িয়ে ধরে বলল, ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? অনু আয়নাকে ছেড়ে হাসি মুখে বললেন, ভালো ছিলাম, এখন আমার আম্মুটাকে দেখে আরও ভালো আছি। অনুর বলার ধরনে হেসে ফেলল আয়না। অনু আয়নাকে জিজ্ঞাসা করল, আদৃশের হাতে অনেকগুলো বই দেখলাম, কিসের বই ওগুলো? অ্যাডমিশন টেস্টের নাকি? আয়না মাথা নাড়ালো। অনু বেগম আয়নার মাথায় হাত বুলিয়ে বললেন, ভালো মতো পড়বে আম্মা, কোনো কিছু নিয়ে চিন্তা করবে না, শুধু পড়ায় মনোযোগ দেবে। বেশি সময় হাতে নেই, যে কোনো কিছুর দরকার হলে আমাকে বলবে, আমাকে নিজের মা মনে করে সব কিছু শেয়ার করবে, ঠিক আছে? আয়না হেসে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। অনু বেগম বললেন, যাও এবার ফ্রেশ হয়ে রেস্ট নাও, অনেক পথ অতিক্রম করে এসেছো। আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি তোমাদের রুমে, খেয়ে নিও। আয়না আচ্ছা বলেই উপরে চলে আসলো। রুমে ঢুকে দেখলো আদৃশ ফ্রেশ না হয়ে আয়নার বই খাতা টেবিলে গুছিয়ে রাখছে। লজ্জা লাগলো আয়নার, এসব তো তার করার কথা, অথচ লোকটা টায়ার্ড হওয়ার পরও সব একাই করেছে। টেবিলে আগে আদৃশের বই ছিল, সেগুলো সরিয়ে জায়গা করে আয়নার বই রাখছে সে। আয়না আদৃশের সামনে গিয়ে বলল, আমি ঠিক করে নিতে পারতাম। আদৃশ আয়নার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, আমার বই কোথায় রাখবে? তোমার বই কোথায় রাখবে? এসব নিয়ে সমস্যায় পড়তে পারতে, তাই আমি ঠিক করে দিলাম এরপর থেকে সব সাজিয়ে গুছিয়ে রাখবে। জিনিস অগোছলো রাখা আমার অপছন্দ। আয়না মাথা নাড়ালো। আদ্রি সব ঠিক করে আয়নার সামনে এসে দাঁড়ালো। শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, কালকে থেকে তোমার এক প্রকার যুদ্ধ শুরু হবে। আজ আই হোপ তুমি আমাকে নিরাশ করবে না। সবার সামনে আমি বলেছি তোমাকে আমার যোগ্য করে তুলব। এটা আমার দায়িত্ব। আর তোমাকেও সর্বাত্মক চেষ্টা করতে হবে যেন কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না পায়। আমি যদি তোমাকে আমার নিয়মে চালাই এই কদিন, তাহলে কি তোমার সমস্যা আছে? আয়না নিম্ন স্বরে বলল, না। আদৃশ বলল, ভেবে বলো, পরে কিন্তু চেঞ্জ করতে পারবে না। তখন আমি যা বলবো তাই করতে হবে। আয়না এবার একটু চিন্তায় পড়ে গেল। মনে মনে ভাবলো, উনি আমার জন্য যা করবে আমার ভালোর জন্যই করবে, এতটুকু বিশ্বাস আছে আমার ওনার উপর। আয়না এবার গলায় কিছুটা জোর দিয়ে বলল, আপনি আমাকে যেভাবে যা করতে বলবেন আমি সেভাবেই করব, আমার কোনো সমস্যা নেই। আদৃশের গম্ভীর মুখে হালকা হাসির ছটা দেখা গেল এবার। সে আয়নার কপালে একটা টোকা মেরে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আর আয়না হাঁ করে তাকিয়ে রইল আদৃশের জার পানে। এই লোকের কখন কি হয় সে বুঝে না।